এ সমস্ত ক্ষমতালিপ্সু শক্তিসমূহকে সমূলে উৎপাটন করে যুদ্ধাবস্থায় এবং যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা ও উদ্যোগ এখন থেকেই গ্রহণ করা উচিত বলে ভারত সরকার মনে করে। একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে কোনো ক্রমেই ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়ায়, বিচ্ছিন্নতাবাদীদের চক্রান্তের ফলে তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এ ব্যাপারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও একমত হয়েছেন। যৌথ উদ্যোগে একটি পরিকল্পনাও প্রণীত হয়েছে। ঠিক হয়েছে আওয়ামী লীগ কর্মীদের মধ্য থেকে বাছাই করা কর্মীদের নিয়ে একটি বিশেষ রাজনৈতিক সশস্ত্র বাহিনী গঠন করা হবে। এ বাহিনীর সদস্য সংখ্যা হবে 1 লক্ষ। বিশেষ ট্রেনিং ক্যাম্পে ওদের প্রশিক্ষণ দেওয়া হবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। এ বাহিনীর রিক্রুটমেন্ট, ডিপ্লয়মেন্ট, ট্রেনিং সবকিছুই থাকবে মুক্তিবাহিনীর কমান্ডের আওতার বাইরে। এ বাহিনী সরাসরিভাবে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা। এদের সশস্ত্র করা এবং পরিচালনা করার দায়িত্ব নেবে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে এ বাহিনী গঠনের মূল দায়িত্বে থাকবেন জেনারেল ওবান সিং। এদের মূল কাজ হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখা। প্রশিক্ষণের পর এদের দলে দলে পাঠানো হবে বাংলাদেশের ভেতরে মুক্তিযুদ্ধের শেষ অধ্যায়ে। ভেতরে গিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করে তারা প্রস্তুত হয়ে থাকবে আওয়ামী লীগ সরকারের প্রতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। এ বাহিনীর নাম রাখা হবে BLF, বাংলাদেশ লিবারেশন ফোর্স। যুদ্ধকালে এবং স্বাধীনতার পরে পর্যায়ক্রমে ওই বাহিনীর নাম রাখা হয় মুজিব বাহিনী ও কুখ্যাত রক্ষী বাহিনী। বাংলাদেশ সরকার আমাদের 3 জনকে মনোনীত করেছে ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই BLF গঠন করার জন্য। আমাদের টোটালি নন পলিটিক্যাল মনে করে এবং মুজিবুর রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা দেখেই বোধহয় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের পেশাগত যোগ্যতা, সাহস, অন্ধ দেশপ্রেম, ব্যাকগ্রাউন্ড এবং সিনসিয়ারিটি সম্পর্কে নিশ্চয়ই কনভিন্স হয়েছিলেন 2 সরকারের সংশ্লিষ্ট মহল। সুদূরপ্রসারী এ নীল নকশা এবং ভারত সরকারের মনোভাব জানতে পেরে অনেক কিছুই পরিষ্কার হয়ে উঠল। গত কয়েকদিন যাবৎ মনে যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল সেগুলোর অনেকগুলোরই জবাব পেয়ে গেলাম। জান বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, অকাতরে প্রাণ দিতে কুণ্ঠিত হচ্ছেন না যারা, তাদের প্রতি কি অবিশ্বাস! ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নির্মূল করার কি ভয়ানক ষড়যন্ত্র! শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে কি চরম বিশ্বাসঘাতকতা! চাণক্য বুদ্ধির এ নীল নকশা ফাটল সৃষ্টি করবে জাতীয় ঐক্যে। জাতি হয়ে পড়বে বিভক্ত। ফলে স্বাধীন বাংলাদেশের ভিত হয়ে উঠবে দুর্বল। নস্যাৎ হয়ে যাবে জাতীয় সংগ্রামী চেতনা। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দুর্বল বাংলাদেশ পরিণত হবে একটি করদ রাজ্যে। নাম সর্বস্ব বাংলাদেশের খোলসে অর্থহীন হয়ে পড়বে স্বাধীনতা। 8 কোটি বাংলাদেশের মুক্তির আকাঙ্ক্ষা পথ হারাবে বিশ্বাসঘাতকতার চোরাবালিতে। একই সাথে নির্মূল করা হবে ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার সংগ্রামগুলোকেও। মন বিদ্রোহ করে উঠল। এ চক্রান্তের অংশীদার হতে পারবো না। প্রতিরোধ গড়ে তুলতে হবে এ নীলনকশার বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে গিয়ে বুঝিয়ে বলতে হবে সহযোদ্ধাদের। ঐকমত্য সৃষ্টি করতে হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অতি সঙ্গোপনে। অন্যের দেয়া নামে মাত্র স্বাধীনতা নয়, প্রকৃত স্বাধীনতাই অর্জন করতে হবে। নিজেদের শক্তির ওপর নির্ভরশীল হয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের। শিক্ষা নিতে হবে গণচীন, ভিয়েতনাম, আলজেরিয়া প্রভৃতি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে।
1971 সালের 25-26 মার্চের কালোরাত্রি মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি এবং যুদ্ধ সম্পর্কে মিসেস ইন্দিরা গান্ধীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে মেজর রফিকুল ইসলাম পিএসসি তার বই সামরিক শাসন ও গণতন্ত্রের সংকটে লিখেছেন, 25 মার্চের রাতে সামরিক জান্তার পাশবিক ক্র্যাকডাউনের পর যেহেতু ওই ধরনের কোনো সামরিক অভিযানের মোকাবেলা করার কোনো প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না, সেই প্রেক্ষিতেই নেতাদের সবাই ভারতে পালিয়ে গিয়ে কলকাতায় আশ্রয় গ্রহণ করেন। মিসেস ইন্দিরা গান্ধী অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহেরুর যোগ্য উত্তরাধিকারী, দীর্ঘদিন যাবৎ এই ধরনের একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন। শ্রীমতী গান্ধী এই সুবর্ণ সুযোগের সময়মতো যথাযথ সদ্ব্যবহারই করলেন। ভারত যে শুধুমাত্র তাদের দীর্ঘদিনের প্রধান ও 1 নম্বর শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেশটিকে দুর্বল করতে সক্ষম হয় তাই নয়, এই মুক্তিযুদ্ধের আবরণে সাফল্যের সাথে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের প্রগতিশীল বিচ্ছিন্নতাবাদী জাতীয় মুক্তি সংগ্রামগুলোকেও নস্যাৎ করতে সক্ষম হয়। 25 মার্চ 1971-এর বিভীষিকাময় কালোরাত্রির প্রত্যক্ষ সাক্ষী খালাম্মা, নিম্মি এবং বাপ্পি 25-26 মার্চের আর্মি অপারেশন এবং এর ভয়াবহ পরিণামের জীবন সাক্ষী। তাদের বর্ণনা লোমহর্ষক এবং এক করুণ উপাখ্যান। ফেব্রুয়ারির শেষে মা কলকাতা থেকে ঢাকায় আসেন। উদ্দেশ্য দেশের অবস্থা দেখে প্রয়োজন হলে আমাকে ও নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন। 25 মার্চ রাত প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নং ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম, নেতা কি বললেন? মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন, নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতাকর্মীরা, ছাত্রনেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, পাকবাহিনী যদি জনগণের ওপর ঝাঁপিয়েই পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন, সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাকবাহিনী নিরীহ জনগণের ওপর শ্বেত সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে, এ ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন, প্রয়োজন বোধে সামরিক জান্তা তাকে বন্দি করবে, কারণ তাদের বিরোধ তার সাথে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা ও শেখ মুজিবুর রহমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এ সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ, যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজন বোধে অস্ত্রও হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ঈপ্সিত স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তি গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27 মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে। এ কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন, পাকবাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নং ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবে হতাশ হয়েই ফিরে গিয়েছিলেন। তার ঘোষণা শোনার পর মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে। যেখানে সবাই ধারণা করছে পাকবাহিনী সামরিক অভিযান চালাবে, সেখানে শেখ মুজিব
ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোনো কিছুই করার নেই? জনগণকে সে ধরনের শ্বেত সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্বই কি নেই জনাব শেখ মুজিব ও তার দলের? তাহলে সেই চরম পরিস্থিতির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব? শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগকেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী। তাদের ডাকেই তো সাড়া দিয়ে সংগ্রামকে এ পর্যায়ে নিয়ে এসেছে জনগণ অনেক ত্যাগের বিনিময়ে। সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে? এ সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিল। আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন। সচেতন বিবেক তা কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এ ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবাক। এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে কি আর করার আছে? শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করা ছাড়া কিছুই করার নেই। একমাত্র সময়ই বলতে পারবে শেখ মুজিবের চিন্তাভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু। মার সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবো ঠিক হলো। বাবুন ও আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য। রাত প্রায় 11:30টার দিকে ফিরে এসে জানলাম নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে। রেডিও স্টেশনেও কড়া আর্মি নিরাপত্তা বহাল করা হয়েছে। সমস্ত শহর ছেয়ে গেছে আর্মিতে। রাত বেশ গভীর। হঠাৎ ঘর ঘর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো। শব্দটা ভালো করে শুনে আমি বললাম, শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে। ওই বিকট ঘর ঘর শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ। শহরে এত রাতে ট্যাঙ্ক কেন? এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল। দেয়াল ঘড়িটাতে সময় এগিয়ে চলছে টিকটিক। রাত প্রায় 12টা। আচমকা রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল কামান, মর্টার, ট্যাঙ্ক, মেশিন গান, রিকয়েলস রাইফেল। কেঁপে উঠল গোটা ঢাকা শহর। জানালার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পনে। ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে। আমি তড়িৎ গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম। সব রকম অস্ত্র নিয়ে পাকবাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালি জাতির ওপর। গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রেসারের আলোতে উদ্ভাসিত। আগুনের ফুলকির মতো ছুটে চলেছে অগণিত ট্রেসার বুলেট। আজিমপুর, নিউ মার্কেট, পিলখানা, ইউনিভার্সিটি এলাকায় দাও দাও করে আগুন জ্বলছে। আকাশে পেঁচিয়ে উঠে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না, আহতের আর্তনাদ। আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণার হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল।